ভেদ টপিকটা পড়াবো, তোমরা ফলো করো, খাতা বই নিয়ে পেন নিয়ে বসো, প্রপারলি ক্লাসটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে, তোমাদের হেল্প হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা ভেদ নিয়ে আলোচনা করব। তো ভেদ শুরু করার আগে তোমাদের আগে জানতে হবে যে ভেদ কি অ্যাকচুয়ালি। ভেদ হলো ভ্যারিয়েশন, তাই তো? তো আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে একদম একদম সহজেই তোমাদের ভেদের এক লাইনে একটা ডেফিনেশন দিচ্ছি। সেটা হলো, ভেদ হলো দুটো রাশির মধ্যে সম্পর্ক। ওকে, আচ্ছা, এবার যখনই দুটো রাশির মধ্যে সম্পর্কের কথা আমি বললাম, তখনই আমাদের প্রশ্ন জাগবে যে কি ধরনের রাশির মধ্যে সম্পর্ক, তাই তো? আচ্ছা, তোমরা জানো রাশি দু ধরনের হয়, চলরাশি বা পরিবর্তনশীল রাশি এবং ধ্রুবক রাশি। তাহলে আমি এবার ভেদের ডেফিনেশনটাকে ফাইনালি বলছি। ভেদ হলো দুটি পরিবর্তনশীল রাশি বা দুটি চলরাশির মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তাহলে এবার তোমরা ভাবছো দুটো চলরাশির মধ্যে সম্পর্ক, তো সে কি ধরনের সম্পর্ক হতে পারে, কি সেই সম্পর্ক? সেই সম্পর্ক বোঝানোর জন্য আমি তোমাদের দুটো বাস্তব উদাহরণের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করছি। তোমরা বাস্তব উদাহরণটা ফলো করো, আমি করছি, তারপরে আমি সংজ্ঞাতে চলে যাব, ঠিক আছে? দেখ, ধরো তোমরা দোকানে গেলে, দোকানে গিয়ে দেখলে একটা পেনের দাম 30 টাকা, 30 রুপিস। ওকে, তারপর তোমরা তিনটে পেন কিনলে, তিনটে পেনের দাম কত হলো? 90 রুপিস। তারপর 5টা পেন কিনলে, 5টা পেনের দাম কত হলো? 150 রুপিস, ঠিক আছে? তাহলে এই বাঁদিকে যেটা তোমরা আমি লিখেছি সেটা কি? সেটা হলো পেনের সংখ্যা। আমি এখানে লিখছি পেনের সংখ্যা, আর এটা হলো দাম। এটা কততে কিনলে, কি এককে? টাকাতে, তাই তো? তাহলে পেনের সংখ্যা একটা রাশি, দাম হলো আরেকটা রাশি। তো পেনের সংখ্যাকে আমি এক্স দিয়ে ডিনোট করছি, এক্স দিয়ে ইন্ডিকেট করছি, আর দামটাকে আমি ওয়াই দিয়ে লিখছি। তাহলে এখানে দুটো রাশি আছে, দুটোই পরিবর্তনশীল রাশি, এক্স এবং ওয়াই। তাহলে আমার যে ডেফিনেশন, যেটা আমি প্রথমে তোমাদের এক লাইনে যে ভেদের সংজ্ঞাটা বললাম, সেখানে কি বলেছিলাম? দুটো পরিবর্তনশীল রাশির মধ্যে সম্পর্কই হলো ভেদ। তাহলে এবার সেই জায়গাটা আমি যাচ্ছি। তাহলে আমি দুটো পরিবর্তনশীল রাশি নিয়েছি, পেনের সংখ্যা এক্স, পেনের দাম ওয়াই। এবার এখান থেকে আমি এদের একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। তোমরা দেখো আমি কি করলাম, আমি এখানে এক্স বাই ওয়াই, মানে এক্স আর ওয়াই এর ভাগফলটা বের করছি। দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে কত হবে? 1/30 সমান সমান এটা 1/30 থাকছে। পরের বার কত হবে? 3/90, তার মানে 1/30 থাকছে। তারপরে এবার কত হবে? 5/150, তার মানে 1/30 থাকছে। তো ভালো করে দেখো, এই যে দুটো রাশি নিয়েছি, সেই দুটো রাশির যে ভাগফল, এই দুটো চলরাশির যে ভাগফলটা প্রতি ক্ষেত্রেই কিন্তু 1/30, 1/30, 1/30। তাহলে এখান থেকে আমি একটা কথা বলতে পারি, একটা কনক্লুশনে আসতে পারি যে এক্স ভাগ ওয়াই এটা হলো ধ্রুবক। ধ্রুবক মানে তোমরা জানো কনস্ট্যান্ট, ফিক্সড। প্রতি ক্ষেত্রেই, এই উদাহরণের জন্য প্রতি ক্ষেত্রেই এক্স আর ওয়াই এর ভাগফলটা 1/30, তার মানে এক্স বাই ওয়াই এর ভ্যালুটা ধ্রুবক, তাই তো? তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশন দেব তোমাদের, যে যখন দুটো রাশির ভাগফলটা ধ্রুবক হবে, তখন আমি বলবো এদের মধ্যে সরল ভেদের সম্পর্ক আছে। সরল ভেদ, তার মানে এটা কিন্তু একটা ভেদে আমি অলরেডি ঢুকে গেলাম, ভেদের ডেফিনেশনে। সেই ডেফিনেশন যে দুটো চলরাশির যখন ভাগফলটা ধ্রুবক আসবে, তখন এদের মধ্যে একটা সরল ভেদের সম্পর্ক রয়েছে, ঠিক আছে? এটাকে আরেকভাবে তোমরা দেখতে পারো। দেখো, পেনের সংখ্যাটা ক্রমশ বাড়ছে, 1 ছিল, তার থেকে 3 হলো, তার থেকে 5 হলো। এদিকে দামটাও কিন্তু ক্রমশ বাড়ছে, 30, 90, 150। তার মানে এক্স এর মানটা ক্রমশ বাড়ছে, ওয়াই এর মানটাও ক্রমশ বাড়ছে। এইরকম যদি একটা চলরাশির মান বাড়তে থাকে, তার সাথে সাথে আরেকটা চলরাশির মানও বাড়তে থাকে, সেক্ষেত্রেও আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে এটা চেঞ্জটা কিরকম হচ্ছে, এটা বাড়ছে, এটাও বাড়ছে, এটাও বাড়ছে।
বা উল্টোটাও হতে পারে, তোমরা যদি নিচ থেকে কনসিডার করো। এখানে 5 আছে, তারপরে 3, তারপরে 1, তার মানে মানটা কমছে সংখ্যাটা। তখন আবার এদিকের মানটাও দেখো কমে যাচ্ছে, 150, 90, 30, তার মানে এদিকের দামটাও কমে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এটাও বাড়ছে যখন এটাও বাড়ছে, এটাও কমছে যখন এটাও কমছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই দুটো রাশির মধ্যে একটা সরল সম্পর্ক রয়েছে। ঠিক আছে, সরল ভেদের সম্পর্ক রয়েছে। তো কি সেই সরল ভেদের সম্পর্ক? দুভাবে ভাবা যেতে পারে। একটা তোমরা দেখে বুঝতে পারলে, সরল ভেদ মানে কি, এটাও বাড়বে তার সাথে সাথে এটাও বাড়বে, এটা কমবে তার সাথে সাথে এটাও কমবে। বা আরেকভাবে আমরা একটা গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে চেক করে দেখলাম যে এদের দুজনের যে ভাগফলটা বা হারটা সেটা কি আছে, সমান আছে, ধ্রুবক আছে। তাহলে যখনই ভাগফলটা ধ্রুবক চলে আসলো, তখনই আমি এখান থেকে কনক্লুশন দেব যে এদের মধ্যে সরল ভেদের সম্পর্ক আছে। তো এটাকে গাণিতিকভাবে কিভাবে লিখবো? আমি গাণিতিকভাবে এখানে একটা ধ্রুবককে আমরা ইউজ করব, সেটা হচ্ছে কে, যেখানে কে এর নামটা হলো ভেদের ধ্রুবক, এবং অবশ্যই এটা অশূন্য ধ্রুবক, ভেদের ধ্রুবক এবং অশূন্য ধ্রুবক। অশূন্য মানে এটা নট ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, তার মানে আরেকটা যদি আমি লাইন এখানে করে দিই, তাহলে x ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই চলে আসলো। তাহলে এই পার্টটা থেকে আমি কি বলতে পারবো, x আর y এর মধ্যে সরল ভেদের সম্পর্ক আছে। আমি এই রিলেশনটার নাম দিলাম সরল ভেদের সম্পর্ক। বোঝা গেল? সরল ভেদের ক্ষেত্রে যখন ভাগফলটা ধ্রুবক হবে আর এটাও বাড়ছে এটা বাড়বে, এটা কমবে এটা কমবে। তো এটাকে গাণিতিক ভাবে কিভাবে লিখবো, সিম্বলটা কি হবে, গাণিতিক ইন্টারপ্রিটেশন বা গাণিতিক সিম্বলটা কিরকম হবে সেটা বলছি। তো এখানে আমি পেলাম x ইকুয়ালস টু ky পেলাম, তাই তো? তো সরল ভেদটাকে আমি গাণিতিক ভাবে কিভাবে লিখবো? আচ্ছা দেখো, এখানে আমরা একটা নতুন সিম্বল ইউজ করব, একটা নতুন চিহ্ন ইউজ করব, সেটা হলো এইভাবে লিখছি x this y, এই ধরনের একটা চিহ্ন ইউজ করলাম। এই চিহ্নটার নাম হলো ভ্যারিয়েশন সিম্বল। আর এটাকে উচ্চারণ করব কিভাবে, আমরা এইভাবে উচ্চারণ করব x varies as y। ঠিক আছে, এটাই হলো, এটা মানেই হলো x আর y এর মধ্যে সরল ভেদের সম্পর্ক রয়েছে। বোঝা গেল? তাহলে প্রথম যে আমি দুটো চলরাশির মধ্যে সম্পর্ক পেলাম সেটা হচ্ছে সরল ভেদের সম্পর্ক, যেটাকে সিম্বলিক্যালি কিভাবে লিখবো, x varies as y এভাবে লিখবো। ঠিক আছে, এটার মানেটাও তোমরা বুঝে গেলে যে যখন সরল ভেদে থাকবে দুটো চলরাশি তখন কি হবে, তখন ওদের ভাগফলটা ধ্রুবক হবে, এবং x এর মান যখন বাড়তে থাকবে y এর মানও বাড়তে থাকবে, বা x এর মান কমতে থাকলে y এর মানও কমতে থাকবে। ঠিক আছে, এটাই হলো দুটো চলরাশির মধ্যে সরল ভেদের সম্পর্ক। তাহলে আমরা একটা ভেদ অলরেডি পেয়ে গেলাম, সেটা হচ্ছে সরল ভেদ। দেখি আরো ভেদ আছে নাকি, আরো আমরা বাস্তব সমস্যা, আরেকটা বাস্তব সমস্যা তোমাদেরকে আমি এবার দেখাবো, তা সেখান থেকে হয়তো আমাদের আরেকটা ভেদের সম্পর্ক আসতে পারে। তারপরে ফাইনালি আমি তোমাদের সাম আপ করে দেবো যে কি কি ভেদ রয়েছে। তাহলে প্রথম যেটা ভেদ আমরা পেলাম সেটা হচ্ছে সরল ভেদ। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, হ্যাঁ, এবার আরেকটা বাস্তব সমস্যা তোমাদের দেখাই, বাস্তব উদাহরণ। দেখো, ধরো কোনো একটি কাজ একজন লোক 12 দিনে করতে পারে, কোনো একটি কাজ একজন লোক 12 দিনে শেষ করতে পারে। দুজন যদি করে, দেখা যাচ্ছে সেটা করতে 6 দিন সময় লাগছে। আর 3 জন যখন করছে, দেখা যাচ্ছে সেটা করতে 4 দিন সময় লাগছে। ঠিক আছে, তাহলে এখানে আমি কোন দুটো রাশি পাচ্ছি, কোন দুটো চলরাশি আমি এখানে দেখতে পাচ্ছি? এক হলো এটা লোক সংখ্যা, যেটাকে আমি ধরো x দিয়ে লিখছি আগের মতোই, আর এটা হচ্ছে ধরো দিন সংখ্যা, যেটাকে আমি y দিয়ে লিখছি। ঠিক আছে, তাহলে দুটো চলরাশি, একটা হলো লোক সংখ্যা যেটাকে আমি x দিয়ে লিখছি, আর একটা হলো দিন সংখ্যা যেটা হচ্ছে আমি y দিয়ে লিখছি। এবার আমি এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। কি করলাম দেখো, আমি এদের গুণফলটা নিলাম, করি গুণ। তাহলে প্রথমটা হলো 12, তারপর একটা 2 into 6 12, তারপর একটা কি 3 into 4 12। তাহলে কি দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রেই এদের গুণফলটা কি আছে, 12 হয়েছে, মানে ধ্রুবক চলে আসছে। 12 মানে কি একই আসলো, তার মানে এটা ধ্রুবক কনস্ট্যান্ট চলে আসলো। তাহলে এখান থেকে আমি লিখছি xy গুণফলটা সমান সমান
12 সমান সমান ধ্রুবক। তাহলে যখন দুটো চলরাশির প্রত্যেকটি মানের গুণফল ধ্রুবক হবে তখন আমি কি বলবো, এই চলরাশি দুটোর মধ্যে একটি সম্পর্ক রয়েছে ভেদে, সেই সম্পর্কটা হলো ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদের সম্পর্ক। ঠিক আছে, তখন আমি এখানে এটাকে এভাবে লিখবো, এক্স ওয়াই সমান সমান কে ধরলাম আগের মতোই। এখানে কে কি বলেছি, কে হলো একটি ভেদের ধ্রুবক, ভেদের অশূন্য ধ্রুবক, তাই না? অশূন্য ধ্রুবকের জন্য আমরা নট ইকুয়ালস টু 0 লিখব। তাহলে এখানে কি পেলাম, এক্স ওয়াই সমান সমান ধ্রুবক বা কে। তো এই যখন গুণফলটা ধ্রুবক হচ্ছে তখন আমি এখানে কি কনক্লুশন দিচ্ছি, এক্স ও ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে আছে, এবং ব্যস্ত ভেদে থাকলে কি হচ্ছে, ওদের গুণফলটা ধ্রুবক হচ্ছে। তো এখান থেকে আমি আরেকটা লাইন আমরা করতে পারি, সেটা হলো দেখো এক্স ওয়াই সমান সমান কে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স সমান সমান কে ইন্টু 1/y। তাহলে এক্স কে যদি একটা চল ভাবি, 1/y কে যদি একটা চল ভাবি, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, প্রথম রাশি সমান সমান কে ইন্টু এটা একটা রাশি ধরো, তাহলে কি সম্পর্ক এদের মধ্যে চলে আসছে, এক্স ভ্যারিজ অ্যাজ 1/y। কারণ আমরা আগেই সরল ভেদের ওখানেই দেখলাম যে যখন একটা রাশি সমান সমান ধ্রুবক কিন্তু আরেকটা রাশি থাকবে তখন তাদেরকে আমরা কি দিয়ে লিখতে পারবো, সরল ভেদের এই ভ্যারিয়েশন সিম্বল দিয়ে লিখতে পারবো, ভ্যারিজ অ্যাজ দিয়ে করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো। তো এখানে এক্স এক্স আর 1/y তাহলে কিভাবে রয়েছে, আমরা সরল ভেদের ফর্মুলা দিয়ে বা সরল ভেদের সিম্বল দিয়ে এখানে লিখতে পারছি, যেখানে এক্স আর 1/y এরা পরস্পর সরল ভেদে আছে, এক্স এর সাথে 1/y সরল ভেদে আছে, আর যেহেতু এটা 1/y তার জন্য এটাকে আমি ব্যস্ত ভেদ দিয়েও বলতে পারবো কি, এক্স ও ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে আছে। আর যদি সরল ভেদ দিয়ে বলতে চাই তাহলে কি বলবো, এক্স ও 1/y পরস্পর সরল ভেদে আছে। বোঝা গেল? তাহলে এটা চলে গেল আমাদের দুটো রাশির ব্যস্ত ভেদের রিপ্রেজেন্টেশন, আর সরল ভেদের রিপ্রেজেন্টেশনটা তোমরা আগে দেখেছো। তাহলে এখান থেকে আমি এটা কনক্লুশন দিতে পারবো, যদি এক্স ও ওয়াই সরল ভেদে থাকে তাহলে আমরা কি লিখবো, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, আর যদি এক্স ও ওয়াই পরস্পর ব্যস্ত ভেদে থাকে তাহলে আমরা কি লিখবো, এক্স ভ্যারিজ অ্যাজ 1/y। তাহলে এই চলে গেল তোমাদের, এই হলো দুটো ভেদ, একটা সরল ভেদ, একটা ব্যস্ত ভেদ। আরেকটা ভেদ রয়েছে সেটা আমি তোমাদের সাথে ডিসকাস করছি। আচ্ছা, তার আগে এখানে একটা কথা বলে দিই, তোমরা ভালো করে চার্টটা দেখো, যেটা আমি একটু আগেই লিখলাম, যেখানে কি লিখেছিলাম, যে একজন লোক কি করতে পারে, একজন লোক 12 দিনে একটি কাজ করতে পারে, একজন লোক 12 দিনে একটি কাজ করে, দুজন লোক 6 দিনে ওই কাজটি করে, আর তিনজন লোক 4 দিনে ওই কাজটি করে। তো এই ক্ষেত্রে আমরা এই দুটো রাশির মধ্যে আমি কি সম্পর্ক পেয়েছি, ব্যস্ত ভেদের সম্পর্ক পেয়েছি, তাই তো? এবার ব্যস্ত ভেদের ক্ষেত্রে অবজার্ভ করো, প্রথম রাশিটার মান কিন্তু ক্রমশ কমছে না, ক্রমশ বাড়ছে, 1, তারপরে 2, তারপরে 3, কিন্তু দ্বিতীয় রাশির মানটা দেখো ক্রমশ কমছে, 1 এর জন্য 12 ছিল, 2 এর জন্য 6 হয়ে গেল, 3 এর জন্য 4 হয়ে গেল। তার মানে এটা বেড়ে চলছে, এটা কমে চলছে, রিভার্স হচ্ছে, ইনভার্স হচ্ছে, তাই না? তার মানে ব্যস্ত ভেদের ক্ষেত্রে কি হবে, একটা রাশির মান যদি ক্রমশ বাড়তে থাকে আর একটা রাশির মান কিন্তু ক্রমশ কমতে থাকবে, বা উল্টোটাও হতে পারে, একটা রাশির মান ক্রমশ কমতে থাকলে আর একটা রাশির মান ক্রমশ বাড়তে থাকবে। তাহলে এখানেই সরল ভেদ আর ব্যস্ত ভেদের যে ব্যাখ্যাটা সেটা তোমরা দেখে নিয়েও বুঝতে পারবে, একটা অঙ্ক দেখে বা একটা দুটো রাশির পরস্পর মানগুলো দেখেও তোমরা বুঝতে পারবে। এবং সরল ভেদের ক্ষেত্রে তোমরা বুঝলে যে প্রথম রাশির মানটা বৃদ্ধি পেতে থাকলে পরের রাশির মানটাও বৃদ্ধি পাচ্ছে, আর প্রথমটার মান কমতে থাকলে পরেরটার মানও কমে যাচ্ছে। আর কিন্তু ব্যস্ত ভেদের ক্ষেত্রে দেখছো যে এটার মান যদি এটার মান যখন বেড়ে চলছে এটার মান তখন কমে যাচ্ছে, আবার এটার মান যখন কমে যাচ্ছে এটার মান বেড়ে চলছে। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদের সম্পর্ক, আর ওটার ক্ষেত্রে সরল সম্পর্ক বা সরল ভেদের সম্পর্ক। সরল ভেদে তাহলে আলটিমেট কি হচ্ছে, বাড়লে বাড়বে, কমলে কমবে, ব্যস্ত ভেদে বাড়লে কমবে, কমলে বাড়বে। ঠিক আছে, তাহলে দুটো ভেদ পেয়ে গেলাম, সরল ভেদ এবং ব্যস্ত ভেদ। আরেকটা ভেদ রয়েছে সেটা আমি তোমাদের বলছি, দেখো এবার যেটা করব সেটা হলো যৌগিক ভেদ। আচ্ছা, ধরো এক্স ওয়াই জেড তিনটি চল আছে,
ঠিক আছে, এবার যদি দেখা যায় যে x y ও z এর গুণফলের সাথে সরল ভেদে আছে, x y ও z এর গুণফলের সাথে সরল ভেদে আছে, তখন আমি কি বলবো, যে তখন আমরা বলবো এখানে x y z এর সঙ্গে যৌগিক ভেদে আছে। তার মানে যৌগিক ভেদের জন্য তোমাকে দুটো চলের গুণফলের সাথে সরল ভেদে থাকতে হবে। বোঝা গেল? যদি x y ও z এর গুণফলের সাথে সরল ভেদে থাকে, সেক্ষেত্রে আমি কি বলবো, এরা x y z এর সঙ্গে যৌগিক ভেদে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে এবার আমরা চলে যাবো একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, যেটা হলো যৌগিক ভেদের উপপাদ্য। আচ্ছা, এখানে তোমরা একটা কথা তোমাদের মনে রাখতে হবে, যখন x ভ্যারিজ অ্যাজ y z, সেখানে কিন্তু y ও z উভয়ই পরিবর্তনশীল বা পরিবর্তিত। ঠিক আছে? কারণ মান কিন্তু ধ্রুবক হবে না, দুজনেই পরিবর্তনশীল রাশি হতে হবে। অবশ্যই আমি চল বলেছি, পরিবর্তনশীল রাশি এরা, কিন্তু শুধু এখানে স্পেশালিটিটা কি, যৌগিক ভেদে যে যৌগিক কথাটার যা মানে, সেই মানেটাই এখানে ইউজ করা হয়েছে, যে x y ও z এর গুণফলের সাথে সরল ভেদে থাকবে। ঠিক আছে? গুণফলের একটা ব্যাপার থাকবে, তার জন্য এটাকে আমরা বলেছি যৌগিক ভেদ। ওকে, নেক্সট হলো যৌগিক ভেদের উপপাদ্য। খুব ইম্পর্টেন্ট উপপাদ্য এটা। ধরো একইভাবে আমি নিচ্ছি x y z তিনটি চল আছে বা চলরাশি আছে, তো যেখানে x y এর সাথে সরল ভেদে আছে যখন z অপরিবর্তিত। অপরিবর্তিত মানে ধ্রুবক। x y এর সাথে সরল ভেদে আছে যখন z অপরিবর্তিত, আবার x z এর সঙ্গে সরল ভেদে আছে যখন y অপরিবর্তিত। যদি এই ধরনের দুটো সরল ভেদে x থাকে y ও z এর সঙ্গে, তখন আমরা এক্ষেত্রে যৌগিক ভেদের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। সেই যৌগিক ভেদের উপপাদ্যটা কি? তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো যে x y ও z এর গুণফলের সাথে সরল ভেদে থাকবে। যেমন দেখো যৌগিক ভেদের যে ডেফিনেশনটা, সেটাই কিন্তু চলে আসলো, যে x y ও z এর গুণফলের সাথে সরল ভেদে থাকবে যখন y ও z উভয়ই কি হবে বলো, উভয়ই পরিবর্তিত। তখন কিন্তু কেউ আর ধ্রুবক থাকবে না। বোঝা গেল? কিন্তু যখন তুমি ইন্ডিভিজুয়াল সরল ভেদগুলো নিয়েছিলে, x এর সাথে y এর যখন সরল ভেদের সম্পর্ক নিচ্ছ, তখন z কিন্তু অপরিবর্তিত থাকবে। আবার যখন x এর সাথে z এর সরল ভেদের সম্পর্ক নিচ্ছ, তখন y কিন্তু অপরিবর্তিত থাকবে। এবার এইরকম যদি দুটো সরল ভেদ থাকে একসাথে, তখন আমরা এক্ষেত্রে যৌগিক ভেদ অ্যাপ্লাই করে কি লিখতে পারি, যে x y ও z এর সাথে সরল ভেদে থাকবে অবশ্যই যখন y ও z উভয়ই পরিবর্তিত। বোঝা গেল? এক্ষেত্রে যদি ধরো কোনো একটা ব্যস্ত ভেদ থাকতো, সেক্ষেত্রেও আমরা করতে পারতাম। কিরকম? ধরো x ভ্যারিজ y, আবার x ভ্যারিজ as 1/z, x ভ্যারিজ as y, x ভ্যারিজ as 1/z। তাহলে এই ক্ষেত্রেও আমরা যৌগিক ভেদের উপপাদ্য এখানে অ্যাপ্লাই করতে পারতাম। আচ্ছা, x ভ্যারিজ as y যখন আমি বলবো, তখন অবশ্যই আমি কি বলবো, z অপরিবর্তিত। আর যখন x ভ্যারিজ as 1/z করব, তখন আমি অবশ্যই কি বলবো, y অপরিবর্তিত। তো এখান থেকে আমরা যৌগিক ভেদ যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি কি লিখতে পারবো, x ভ্যারিজ as y/z যখন y ও z দুজনেই পরিবর্তিত। তাহলে সে দেখো এক্ষেত্রে একটা কিন্তু সরল ভেদ ছিল, আর একটা কিন্তু ব্যস্ত ভেদ ছিল। তো সেক্ষেত্রেও আমরা যৌগিক ভেদের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারলাম। তার মানে যৌগিক ভেদের উপপাদ্য কিসের উপর ডিপেন্ড করে, কোন ভেদের সম্পর্ক রয়েছে তার উপর ডিপেন্ড করছে না, শুধু ডিপেন্ড করছে যে কোনো একটা চলরাশির সাথে অপর যদি কোনো চলরাশির, মানে একের বেশি যদি চলরাশির আলাদা আলাদা করে ভেদের সম্পর্ক থাকে, এবং তার সাথে সাথে যে আরেকটি যে চলরাশি থাকবে সে যদি ধ্রুবক থাকে, তাহলে এদেরকে কম্বাইন করে আমরা যৌগিক ভেদের উপপাদ্যটা অ্যাপ্লাই করে এই একটা চলরাশির সাথে বাকি চলরাশিগুলোর একসাথে করে তার সম্পর্কটা বের করতে পারবো। যেমন এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, জেড এর সাথে সরল ভেদে আছে, তাহলে আলটিমেটলি আমি কি বের করলাম, এক্স ওয়াই জেড এর সাথে সরল ভেদে আছে। ওকে, ঠিক আছে, এটাই হলো যৌগিক ভেদের উপপাদ্য। ওকে, আচ্ছা দেখো ভেদের আমার
যে ভেদে যে থিওরিটিক্যাল পার্টটা রয়েছে, যে ডেফিনেশনসগুলো রয়েছে, মোটামুটি আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। তো ওভারঅল আমি তোমাদের একটু সাম আপ করে দিচ্ছি, একটু সংক্ষিপ্তকরণ করে দিচ্ছি এখানে দেখো। তো আলটিমেটলি আমরা যা ভেদের থিওরিটিক্যাল পার্ট থেকে যা জানতে পারলাম যে 3 ধরনের ভেদ রয়েছে, তাই তো? এক হলো সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ, তাই তো? সরল ভেদ যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডাইরেক্ট ভ্যারিয়েশন, ব্যস্ত ভেদ ইনভার্স ভ্যারিয়েশন, আর যৌগিক ভেদ মানে কম্পাউন্ড ভ্যারিয়েশন। তাহলে 3 ধরনেরই ভেদ তোমাদের সিলেবাসে রয়েছে বা তোমাদের বইতে তোমরা দেখতে পাবে। 3 ধরনেরই ভেদ আলটিমেটলি আমরা দেখব, সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ, ঠিক আছে? তো সরল ভেদের ক্ষেত্রে কি হচ্ছে, আমি জাস্ট রেজাল্টটা বলছি। সরল ভেদের ক্ষেত্রে কি হয়, দুটো রাশির মধ্যে সরল সম্পর্ক থাকে, বাড়লে বাড়বে, কমলে কমবে, কমলে বাড়বে, বাড়লে কম, মানে বাড়লে বাড়বে, কমলে কমবে, মানে এই দুটো চলরাশির মধ্যে এই সম্পর্কটাই হচ্ছে সরল ভেদের সম্পর্ক। বা এখান থেকে আরেকটা কথাও তোমরা বলতে পারো, এদের ভাগফলটা কি হবে, ধ্রুবক। এটা আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, ব্যস্ত ভেদে চলে যাই। ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা কি দেখলাম, x ভ্যারিজ অ্যাজ 1/y হবে। আর এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে গুণফলটাকে তোমরা ধ্রুবক বলতে পারো, ঠিক আছে? আর একটা হলো যৌগিক ভেদ। যৌগিক ভেদের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো চলরাশির গুণফলের সাথে সরল ভেদে থাকছে, বা ব্যস্ত, বা একটা চলরাশি ব্যস্ত ভেদে আছে, একটা চলরাশি সরল ভেদে থাকতে পারে, তাদের কম্বাইন্ডের সাথে, তাদের গুণফলের সাথে আলটিমেটলি এই চলরাশিটা সরল ভেদে থাকবে। তাহলে এই হলো তোমাদের 3টে চলরাশি, 3 ধরনের ভেদ, যেটা আমি ফাইনালি জাস্ট চলরাশির মাধ্যমে এটাকে লিখে দিলাম, যে ফাইনালাইজ করে দিলাম। এই পুরো ফ্লো চার্টটা বা এই ছকটা যদি তোমরা মাথায় রাখো, তোমাদের অঙ্কের ক্ষেত্রে হেল্প হবে। সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ কোথায় কিরকম কি হচ্ছে, ঠিক আছে? তোমরা এই ব্যাপারটা মাথায় রাখো। আশা করি যা যা বললাম বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের অ্যাপ্লিকেশনে চলে যাব। এবার আমি তোমাদের অঙ্কগুলো করাবো, যে তোমাদের সিলেবাসে বা তোমাদের অনুশীলনীতে কি ধরনের অঙ্ক রয়েছে, এবং সেই অঙ্কগুলো কিভাবে এই থিওরিগুলো ওখানে অ্যাপ্লাই করে, এই ডেফিনেশনগুলো অ্যাপ্লাই করে কিভাবে সেই অঙ্কগুলোকে সলভ করতে পারো, সেগুলো আমি তোমাদের টেকনিক্যালি কিভাবে তোমরা একটা টেকনিক শিখে কটা অঙ্ক করতে পারছো, বা আরেকটা টেকনিক শিখে আরো কতগুলো অঙ্ক করতে পারছো, কিভাবে টেকনিক্যালি অল্প সময়ে খুব তাড়াতাড়ি কিভাবে সমস্তটা সলভ করতে পারো, সেই অ্যাপ্লিকেশন জায়গাটা আমি তোমাদের এবার বুঝিয়ে দিচ্ছি, সেগুলো করে দিচ্ছি। তোমরা তোমাদের বইটা অবশ্যই নিয়ে বসবে, এই পরের ভিডিওটা দেখার জন্য বইটা অবশ্যই নিয়ে বসবে, এবং ক্লাসটা ভালো করে ফলো করো। আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে?